আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। বিয়ের আসরে এসে বর হিসেবে 60 বছরের বয়স্ক লোককে দেখে ভড়কে গেল মিহি। তবদা মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পাশে মালিহাকে আস্তে করে জিজ্ঞেস করলো। এটাই বর? মালিহার উত্তর শুনে যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। তার মা প্রণিমা পাশে এসে দাঁড়াতেই মিহির স্বর নামিয়ে বলল, বৃদ্ধাশ্রম থেকে এটাকে নিয়ে আসছো আমাকে বিয়ে দেবার জন্য? প্রণিমা চোখ রাঙালেন আর দাঁতে দাঁত চেপে বললেন। চুপচাপ বস, কথা না বলে। মিহি চরম অবাক হয়ে বলল, আমি বিয়ে করব না, তোমরা ধোঁকা দিচ্ছ আমাকে, এক্ষুনি মানা করো এদের। বধূকে এভাবে দাঁড়িয়ে থাকতে সবাই একে অপরের কানে কানে কথা বলতে লাগলো। প্রণিমা কঠিন চোখে তাকালেন, তারপর তার হাত চেপে ধরে বললেন, বড় বড় ব্যবসা বাণিজ্য আছে ওনার, কোটি কোটি টাকার মালিক। তুই সুখী থাকবি, এখন আর কথা বলিস না। মিহি যেন অবাকের সীমা পার করলো। হাত ফট করে ছাড়িয়ে ড্যাব ড্যাব চোখে তাকিয়ে বলল, আমি এই বৃদ্ধ লোকটির সাথে সংসার করব? তোমার মনে হয় এক্ষুনি মানা করো, না হলে আমি এমন কিছু করে ফেলবো যার জন্য তোমরা মোটেও প্রস্তুত থাকবে না। চমকে উঠে ভ্রু কুচকালেন প্রণিমা। মিহি তাকালো রুকুল সাহেবের দিকে। তিনি যেন দৃষ্টি লুকাচ্ছেন মেয়ের কাছ থেকে। মিহির দিকে না তাকিয়ে অন্য কারোর সাথে কথা বলতে ব্যস্ততা ভান করলেন। মিহি উপস্থিত সবার দিকে এক পলক তাকিয়ে প্রণিমাকে বলল। এদের কিছু বলছো না কেন? পাশ থেকে শ্রেয়া বলেন, কি হয়েছে, কোনো সমস্যা? প্রণিমা মেকি হেসে না বলে মিহির দিকে তাকিয়ে বলেন, মান সম্মানের দিক থেকে একটু চিন্তা কর, হুটহাট কাজ করিস না। আমরা ভেবে চিন্তে তো পাত্র দেখেছি, বস এবার। মান সম্মানের জ্বালা আমি আমার জীবন তো আর ধ্বংস করতে পারবো না। বুঝেছি, তুমি কিছুই করবে না, যা করার আমিই করতে হবে। সরি মা। প্রণিমা ভ্রু কুচকাল। কি করতে যাচ্ছে মিহি তা টের পেয়ে তার হাতের কবজি ধরলেন। টান মেরে হাত ছাড়িয়ে রকুল সাহেবের দিকে এক পলক তাকিয়ে মিহির শাড়ি দুহাতে চেপে ধরে সোজা দৌড় দিল গেটের দিকে। উপস্থিত সবাই দাঁড়িয়ে যায়। সবাই তার এহেন কাণ্ডে বিস্মিত হয়ে যায়। রকুল সাহেব সাট সাট চোখে তাকালেন প্রণিমার দিকে, যেন মেয়ে ভাগানো সব দোষ তার। উপস্থিত সবাই যেন এক সুযোগ পেয়ে গেল গীবত করার। অতপর একে অপরের কানা ঘুষা করা শুরু হয়ে গেল। রাস্তার মাঝখানে এসে পড়ে মিহি। হাঁপিয়ে উঠল দরুন। তার মা বাবা যে এত বড় ধূর্ততা করলো তার সাথে ভেবেই গা রেগে আগুনের মতো জ্বলে ওঠে। 28-29 বছরের পাত্র দেখিয়ে 60 বছরের এক বুড়ো লোকের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ করতে চেয়েছিল তারা। মাথায় কিছু আসছে না তার। অনেক দূর জায়গায় চলে এসেছে, যার পরিবেশ শান্ত, নিস্তব্ধ, ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। রাস্তার এক পাশে বসে পড়ল চুলে হাত ডুবিয়ে। মাথা ঝিমঝিম করছে। ভারী ভারী গহনাগুলো সামলাতে হিমশিম খাচ্ছে সে। বারবার পুরনো কথাগুলো যেন তার মাথায় কঠোরভাবে বাড়ি দিচ্ছে। সাজবারের সময়ও মেলি তাকে কিছু বলেনি। চোখ বুজে নিল কিছুক্ষণ। চোখের কর্নিশে অশ্রুজল গড়িয়ে পড়ল গালে অজান্তে। দুই হাঁটুতে মাথা রেখে ক্রন্দন শুরু করলো সে। কিছু সময় পেরিয়ে গেল, অশ্রুসিক্ত যেন থামার নাম নেই। দূর থেকে এক বড় গাড়ি আসলো, তার নিকটে থামলো সেই গাড়ি। পরিবেশ চুপচাপ হওয়ার কারণে কান্নার আওয়াজ যেন স্পষ্টশীল। গাড়ির ভিতর থেকে এক লোক লাইট ছুঁড়ে মারে তার দিকে। এক রমণীকে মাঝরাতে কাঁদতে দেখে থতমত খেয়ে গেল সেই লোক। আওয়াজ উঁচু করে বলল, এই মেয়ে, এখানে বসে বসে কাঁদছো কেন? মাথা উঠালো সে। কৃত্রিম সাজ লেপ্টে গেছে, চুলগুলো এলোমেলো হতেই তাকে অন্ধকারে ভয়ঙ্কর লাগছে, যেন এখনই এসে খুন করবে। মিহি এই সময়ও বাজখাই গলায় বলল, জেনে কি করে ফেলবেন? সমস্যা সমাধান করবেন? ভ্যাবাচেকা খেয়ে গেল সেই লোক। বলল, মাথা এমনিই গরম হয়ে আছে। মিহির কথাটি শুনে মাথার রগ উবড়ে গেল। ঝাঁঝালো কণ্ঠে ছাড়ি মেরে বলল, সমস্যা কি আপনার? জানতো, না হয় আপনার বউ ছ্যাঁকা দিয়ে একদম ব্যাকা দিব আপনারে। চোখ বড় বড় করল লোকটি।
আসলেই তো তার বউ অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছে তার ফেরার। স্মরণ হতেই গাড়ি স্টার্ট দিল। যাওয়ার আগে একটা কথা বলে গেল। এই মেয়ে, তাড়াতাড়ি বাড়ি যাও। এ রাস্তা নিরাপদ নয়। এখানে রাতে চোর, ডাকাত, গুন্ডা, মাফিয়ারা ঘোরাফেরা করে। যাও, বাড়ি যাও। বলেই দ্রুত চলে গেল। কথাটি শুনেই ভড়কে গেল মিহি। হলে হট্টগোল মেচে গেল। পরিবেশ বাজেভাবে ফুটে উঠেছে। সব কিছু সামলাতে পারছে না রুগুল সাহেব। এসব চেঁচামেচিতে হাঁপিয়ে উঠছেন তিনি। ইতিমধ্যে বর সাহেব ও তার পরিবার দুনিয়ার সব তুচ্ছ তাচ্ছিল্য অপমান করে চলে গেল। যারা বর্তমানে উপস্থিত আছে তারাই যেন বাড়তি ঝামেলা করছে। রুগুল সাহেব এক কোণায় বসে মাথা নিচু করে আছেন। তার এই মেয়ে যে তাকে এসবে মুখ দেখাবে তা কখনো কল্পনা করেননি তিনি। বড্ড বেশি ভুল করেছেন তিনি। মিলি, প্রণিমা ও রুগুল সাহেবকে মনমরা অবস্থায় দেখে সবাইকে হাত জোর করে মাথা নুইয়ে মিইয়ে যাওয়া কণ্ঠে বলল। আপনারা আসতে পারেন, ঝামেলা করবেন না অহেতু। আশেপাশে মহিলাগুলো ঠাট্টা করে বলল। দেখো দেখো, বোন বিয়ের দিন সবার সামনে থেকে পালিয়ে গেছে, আর এর কত তেজ, লজ্জাও করে না। ছি। এক দফা অপমান খেল মিলি। থম মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কঠিন গলায় বলল। আপনার লজ্জা করছে না এখানে দাঁড়িয়ে থাকতে? যেতে যেহেতু বলেছি তো যান, দাঁড়িয়ে আছেন কেন? হা হয়ে গেল তারা। পেছন থেকে প্রণিমা মিলি বলে ধমক দিয়ে ওঠেন। চুপ করে গেল সে, না হলে এতক্ষণে আরো অনেক কথা শুনিয়ে দিত। মিলি রক্ত চক্ষুতে তাকালো উপস্থিত সবার দিকে। মাথা প্রচুর গরম করে দিয়েছে এরা। তার ইশারা দেখেই বোঝা যাচ্ছে সে সবাইকে যেতে বলছে। এক এক করে সবাই চলে গেল। যেতেই মিলি প্রণিমা পাশে এসে দাঁড়ালো। প্রণিমা হতাশা জোরানো কণ্ঠে বললেন। মান সম্মান সব ডুবিয়ে পালিয়েছে এই মেয়ে। মিলি রূঢ় হয়ে বলল। নিজেদের মান সম্মান আপনারা নিজেরাই ডুবিয়েছেন। প্রণিমা ও রুগুল সাহেব তাকালেন ওর দিকে। মিলি কিছুক্ষণ থেমে ঝাঝালো কণ্ঠে আরও বলল। কি দরকার ছিল ওকে মিথ্যা জানিয়ে বিয়ের আসরে আনার? ভালোই হয়েছে যে সে এখান থেকে পালিয়েছে। 60 বছরের বুড়ো হ্যাবলা লোকটার সাথে ধরিয়ে দিচ্ছ, তার উপর 2বার ডিভোর্সই সেই লোক। টাকা আয় করতে করতে বয়স তো হারাইছে, সাথে বউকেও। এতটুকু কথাতে রেগে ছনছন হয়ে উঠলেন প্রণিমা। উঠে দাঁড়িয়ে থাপ্পড় মারতে যাবে এমন সময় সাম্য ও ইমন দৌড়ে এলো। হাঁপিয়ে উঠে ইমন বলল। মিহিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ভেঙে পড়লেন প্রণিমা। রগুল সাহেব বাকরুদ্ধ হয়ে গেলেন। এখন কি এসবে সে নিজের মেয়েকে হারিয়ে ফেলেছেন? মিলির মধ্যে কোনো চিন্তার ছাপ দেখা যাচ্ছে না। সে শান্তভাবে বলে। কিচ্ছু হবে না ওর। অবাক হয়ে বিমূঢ় দৃষ্টিতে তাকালো সবাই। কিছুক্ষণ শাটান মেরে বসে রইল মিহি। কোথায় যাবে স্কোপ পাচ্ছে না সে। আশপাশ তাকালো, অন্ধকারে ডুবে আছে রাস্তা। ঠোঁট কামড়ে উঠে দাঁড়ালো। 2-3বার শুকনো ঢোক গিলল ভয়ে। তারপর ধীরে ধীরে সামনে হাঁটা শুরু করলো। নিজের কপাল নিজেই ঠুকরাচ্ছে। কি থেকে কি হয়ে গেল, কোথায় যাচ্ছে সে নিজেও জানে না। পাগলের মতো রূপ নিয়ে সোজা হেঁটে চলেছে। যে কেউ দেখলে ভয়ে ইতিমধ্যে স্ট্রোক করে ফেলবে। মোবাইলও নেয়নি যাতে বিপদের সময় কাউকে কল করে পেতে পারে। কিছু দূর যেতেই থেমে গেল সে। মেঘ জোর তোরে গর্জন করে উঠল। এতে লাফ মেরে উঠল মিহি। বৃষ্টি আসার উপক্রম। মেঘ বড়ই ভারী হয়ে এসেছে। বিরক্ত হয়ে উচ্চারণ করে ওঠে। এখন এসব ভারী গহনা ও শাড়ি পরে কোথায় যাবে ভেবে পাচ্ছে না। তাও অত চিন্তা করলো না, যা হবে তা দেখা যাবে। হাঁটা ধরতেই একদল কুকুর তাকে দেখে পিছন থেকে শব্দ করে উঠল। ভয়ঙ্কর আওয়াজের কারণে পরিবেশও ভয়ঙ্কর হয়ে উঠেছে। বুক ধক করে উঠল তার। পেছনে ফিরে দেখল না, শুধু হাত কিরমির করে দাঁড়িয়ে আছে। আস্তে করে মুখ ফসকে ডেকে উঠল। আম্মু! আবারও সেই শব্দ চরম করে উঠতেই মিহি জোরে চিৎকার মেরে সাহস জুগিয়ে সোজা দৌড় দিল। যত দূর যাওয়া যায় তত দূর যাচ্ছে। আশপাশ দেখছে না। সামনে বড় গাড়ির লাইট চোখে মুখে পড়তেই মুখ বাজেভাবে কুঁচকে এলো তার। চলন্ত অবস্থায় পিটপিট করে চোখ খুলল। অতপর লাইটের কারণে চোখ ঝাপসা হয়ে আসতেই সামনের মানবটাকে দেখতে পেল না। সামনের লোকটার কাছে এসে পা ভেঙে মাথা ঘুরিয়ে তার বলিষ্ঠ দেহে ঢলে পড়ল মিহি।
আধো আধো করে চোখ খোলার প্রখর চেষ্টা চালাতে লাগলো মিহি, কিন্তু এক দণ্ড রোদের ঝলকানিতে বুঝে গেল সেই নয়নজোড়া। কিছুটা সময় নিয়ে ধীরে ধীরে খুলেই ভ্রুকুটি হয়ে এলো তার। পরিবেশ অজানা, এটা কার বাড়ি? ভালোভাবে তাকালো না আশপাশ। গত রাতে এক মানবের সাথেই ধাক্কা লেগে সে জ্ঞান হারিয়েছিল। তারপর এক লাফে উঠে বসলো। আয়নার দিকে চোখ পড়তেই থমকালো সে। গহনাগুলো কই? ভারী হয়ে আসলো মাথা, চরম পরিমাণে ঘুরতে লাগলো। উঠে দাঁড়ালো, ড্রেসিং টেবিলে চোখ পড়ে, তার সব গহনা ওখানেই সংরক্ষিত আছে। স্বস্তির নিঃশ্বাস ফেলল। আবারও কপাল কুঁচকালো সে কার ঘরে? মাফিয়ার? ভাবতেই গা শিউরে উঠল। গত রাতে লোকটি বলে গিয়েছিল এই রাস্তা নিরাপদ নয়, এখানে রাতে চোর ডাকাত গুন্ডা মাফিয়ারা ঘোরাফেরা করে। কপালে হাত রাখলো। রুম থেকে বের হতেও ভয় করছে, কিন্তু বের তো হতেই হবে। মুখ ধুয়ে রুম থেকে বেরিয়ে আসলো মিহি। বের হতেই খাবারের সুন্দর সুঘ্রাণ পেল। উপরে আশপাশ তাকালো, কেউ নেই, খালি। ধীরে ধীরে নিচে নামলো। অন্যদিকে তাকিয়ে সামনে ফিরে কারোর সাথে ধাক্কা লাগার আগেই কে যেন তার হাত ধরে তাকে থামিয়ে দিল। সামনের মানুষটিকে দেখে চোখ ছানা ভরা হয়ে গেল তার। স্নিগ্ধ স্যার ড্যাব ড্যাব চোখে তাকিয়ে অবাক হয়ে বলে, স্যার, আপনি এখানে? ভ্রু উঁচু হয়ে গেল স্নিগ্ধের। প্রচণ্ড বিরক্ত হয়ে পড়ল। আমার ঘরে আমি থাকবো না তো আর কে থাকবে? পিলে চমকালো মিহি। ভাবতেই অবাক লাগছে, সে গত রাতে অবধি এখনো পর্যন্ত স্নিগ্ধ স্যারের ঘরে ছিল। মিহির পোশাকে চোখ পড়তেই দ্রুত চোখ সরিয়ে নিল স্নিগ্ধ। অন্যদিকে মুখ করে গলা ঝাড়ল। মিহি অন্য কিছু চিন্তা করছে, আর ওই দিকে স্নিগ্ধ দুইবার গলা ঝাড়লেও কোনো উন্নতি দেখল না মিহির মাঝে। বাধ্য হয়ে সে বলে ফেলল, শরীর এইভাবে উন্মুক্ত রাখতে নেই, পোশাক ঠিক করো। কর্ণকুহরে পৌঁছতেই ভারী চমকপ্রদন হলো মিহি। নিজের দিকে তাকাতেই হা হয়ে গেল। দ্রুত আঁচল টেনে ঠিক করে নিল। লজ্জায় এক বিব্রত অবস্থায় পড়ে গেল। স্নিগ্ধ তার দিকে ফিরল। কোনো প্রশ্ন করার আগেই মিহি নিজের পেটে দুহাত রেখে বাচ্চাদের মতো আবদার করে পড়ল। স্যার, খিদে পেয়েছে। তার এমন আধো আধো কণ্ঠের আবদারে পড়ল। ফ্রেশ হয়ে তারপর খেতে আসো। বলেই উপরের সিঁড়ির দিকে হাঁটা ধরল। মিহি আগেই জানতো যে সে প্রশ্নের ভাণ্ডার নিয়ে বসবে, যা এখন শুরু হলে শেষ হওয়ার নাম নেবে না। সেও তার পিছু পিছু উপরে চলে গেল। রুমে এসে আলমারি থেকে এক কলারহীন গেঞ্জি ও প্যান্ট নিয়ে মিহির দিকে হাত বাড়িয়ে এগিয়ে দিল। মিহি এগুলো দেখে চেহারা বিচিত্র রকমের করে বলল, স্যার, এগুলো পরবো? কোচকানো ভ্রু সোজা হয়ে গেল স্নিগ্ধের। ফোঁস করে নিঃশ্বাস ফেলে আফসোসের সুরে বলল, আমি তো আর 3 পিস পরি না, না হলে আপনাকে পরনের জন্য 3 পিস দিতাম। ভালো বাস মারল সে। নিজের বোকা কথায় নিজেই শরম পেল মিহি। ইতস্তত করে হাত থেকে নিল। তারপর গুটি গুটি পায়ে বাথরুমে ঢুকে গেল। কিছুক্ষণ পর নিচে নামলো মিহি। স্নিগ্ধ টেবিলে খাবার রেখে পাশ ফিরতেই মিহির চোখ পড়ল। গেঞ্জি প্যান্টে অদ্ভুত রকমের লাগছে তাকে। ওড়না না থাকায় পিঠে অব্দি চুলগুলো সামনে নিয়ে এসেছে। চোখ সরালো স্নিগ্ধ। খেতে বসতেই মিহি বলল, আপনি খাবেন না স্যার? আমি ঘুম থেকে দেরিতে উঠি না। এতটুকু কথাতে মিহি বুঝল সে আবারও বাস মারছে। বেলা 11টা চেয়েও বেশি ফুরিয়েছে, আর সে এখন খেতে বসেছে। মিহি খেতে চাইলেও খেতে পারছে না, কেননা স্নিগ্ধ তার 2 চেয়ার ফেলে পাশে দাঁড়িয়ে বুকে দুহাত গুজে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। চরম অস্বস্তিতে পড়ল মিহি। বলল, প্লিজ স্যার, অন্যদিকে তাকান। সরে আসলো স্নিগ্ধ সেখান থেকে। মিহি খাওয়া শেষ করে দাঁড়ালো। স্নিগ্ধ তাকে সোফায় বসতে বলল। আর কোনো উপায় নেই, মিহি বসলো। স্নিগ্ধ ঠিক তার বাম পাশে সোফায় এসে বসলো। গতরাতে ওভাবে দৌড়াদৌড়ি করছিলে কেন, তাও বধূর সাজে? এমনিতেই স্যার। রাগে চোয়াল শক্ত হলো তার। সামনে বসে সরাসরি মিথ্যা বলছে মিহি, যার জন্য দারুণ মাথা গরম হয়ে গেল স্নিগ্ধের। কঠিন গলায় পড়ল, আমার শাস্তির ব্যাপারে ভালোই অবগত আছো তুমি, সো মিথ্যা না বলে সত্য বলো। কেঁপে উঠল মিহির।
বেশ ধমকেই বলল মিহি। ইতিমধ্যেই অধর যুগল মরুভূমির মতো দশা হয়ে গেল। জিভ দিয়ে ভিজিয়ে মিইয়ে যাওয়া সুরে বলল, স্যার, ওটা আমার পার্সোনাল ব্যাপার। পার্সোনাল এখন পাবলিক হয়ে গেছে, বলো। এখন না বললে এক বিন্দু পরিমাণ নড়তে দিবে না সে। কাঠিন্য তার স্বভাব, যার জন্য প্রচণ্ড ভয় পায় মিহির তাকে। শেষ পর্যন্ত পুরো লম্বা ঘটনা বলতে হলো, যা শুনে স্নিগ্ধ কোনো মতেই বিশ্বাস করতে পারল। বলতেই মিহির মুখভাব সূক্ষ্ম হয়ে আসলো। স্নিগ্ধ ধীর কণ্ঠে বলল, এটা অন্যায়, জোর করে বিয়ে জায়েজ নয়। কোন দিকে কেস ফাইল হতে পারে তাদের উপর? এক পলক তাকালো মিহি, আবারও মাথা নুইয়ে মিইয়ে যাওয়া কণ্ঠে বলল, যেটাই হোক, আমার মা বাবা তো, আমি তাদের উপর কেস কেমনি করব। দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল স্নিগ্ধ, কিছুক্ষণ থেমে তারপর বলল, বাসায় গিয়ে সব কিছু ক্লিয়ার করে নেওয়া উচিত তোমার। পিলে চমকালো মিহি, আমতা আমতা করে বলল। না, আমি এখন বাসায় যাব না। অবাক হয়ে গেল স্নিগ্ধ, কণ্ঠস্বর স্বাভাবিক রেখে জিজ্ঞেস করল, তো তোমার ইন্টেনশন কি এখানে থাকার? শুধু তাকালো মিহি, এর বিপরীতে কোনো উত্তর দিল না। স্নিগ্ধ চেয়ে আছে উত্তরের, কিন্তু এই মেয়ে তো কিছুই বলছে না দেখে কোনো কিছু বলতে নিলেই এই মুহূর্তে মিহি বলে উঠল, আমি অন্য কোথাও গিয়ে থাকবো। কোথায় থাকবে? সেকেন্ডের ব্যবধানে চিন্তা করে বলল, নীলার ঘরে। ইতিমধ্যে তোমার বাবা বোধহয় তোমার সব বান্ধবীর ঘরে তোমাকে খুঁজছে। মিহি হা হয়ে গেল এই ব্যাপার তার মাথায় আগে আসলো না। এখন সে কোথায় থাকবে? অবৈধভাবে এক লোকের বাসায় থাকতেও কেমন যেন দেখাচ্ছে, তাও স্যারের বাসায়। ভেবে কুল পাচ্ছে না। কাঁদো কাঁদো অবস্থা হয়ে আসলো তার। নিজেকে এখন এতিম এতিম মনে হচ্ছে, যার কোনো আশ্রয়স্থল নেই। স্নিগ্ধ আর কিচ্ছু বলছে না, শুধু তার মতিগতি দেখছে। মিহিকেও নিজের ঘরে আশ্রয় দেওয়াটা বেমানান। সমাজে কি বলবে ছাত্রী ও শিক্ষক একসাথে থাকছে? মিহি আর না পেরে বলল, স্যার, কিছু বুঝতেছি না আমি, একটু সাহায্য করুন। দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্নিগ্ধ বলল, তুমি আমার কলিগ নিধির বাসায় থাকতে পারো, সে একাই থাকে ঢাকায়। মিহি প্রসন্ন হেসে হালকা মাথা নেড়ে বলল। নিধিকে সব বলেই ঘরে ঢুকলো মিহিকে নিয়ে। স্নিগ্ধ চলে গেল। মিহি এক কোণায় চুপচাপ বসে নিধিকে পর্যবেক্ষণ করছে। নিধি কোনো কথা বলছে না, এমন ভাব ধরে আছে যেন সে ছাড়া ঘরে আর কেউ নেই। মিহি বিরক্ত হলেও চুপচাপ তাকে হজম করলো। নিধির ব্যবহার দেখে সে বুঝতে পারল যে সে বিরক্তি মিহি যেন এখানে থাকছে। মিহি সুন্দর করে কথা বলতে চাইলে নিধি কোমড়ামুখো হয়ে উত্তর দেয়। কথায় কথায় বিরক্ত হয়ে গাল বেঁকে নেয়। আর না পেরে মিহি বলল, আপু, স্নিগ্ধ স্যারের নাম্বারটা একটু দিতে পারবেন? নিধি দিতেই মিহি অন্য রুমে চলে গেল। স্নিগ্ধকে কল করে হাঁসফাঁস কণ্ঠে বলল, স্যার, আমি এখানে থাকবো না। সোফায় শটান হয়ে বসে আছে স্নিগ্ধ। তার ডান পাশের সোফায় ভালোভাবে গা এলিয়ে শক্ত হয়ে বিমূঢ় দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে আছে মিহি। একটু আগেই স্নিগ্ধ তাকে নিধির ঘর থেকে নিয়ে এসেছে। স্নিগ্ধ যেন বিরক্ত হয়ে যাচ্ছে তাকে নিয়ে। একটা জ্বালা, মিহির নিজেরও অস্বস্তি বোধ হচ্ছে। শেষ পর্যন্ত স্যারের কাছ থেকে সাহায্য নিতে হচ্ছে, যা মিহির দু চোখের বিষ। স্নিগ্ধ ক্লাসে কম শাস্তি পায়নি সে। হঠাৎই স্নিগ্ধ বলে উঠল, নিজ বাবা মার সাথে কথা বলতে এত ভয় তোমার? এখন গেলে এলাহি কাণ্ড রটে যাবে। তাহলে তুমি কি এখানেই থাকবা? প্রশ্ন করতেই চমকে ওঠে মিহি। স্নিগ্ধ তাকে বিপাকে ফেলছে এক প্রশ্ন এতবার করতে করতে। মেয়ে যেমন সুরে বলল, জানি না। ফোঁস করে নিঃশ্বাস ফেলল স্নিগ্ধ। এসবে 2 দিন ভার্সিটি যেতে পারেনি সে। ছুটির সময় ফুরিয়ে গেছে। কপালে তর্জনী খসল বিরক্ত হয়ে, কিন্তু এমন অবস্থা যে সে বিরক্ত ও মুখে ফুটে প্রকাশ করতে পারছে না। শুধু কথার ধরনের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করছে মিহিকে। দাঁড়ালো স্নিগ্ধ, বলল, রুমে গিয়ে রেস্ট নাও, যাও। আর চোখে এক পলক তাকালো মিহি।
তারপর নিজেকে গুটিয়ে নিয়ে সেও দাঁড়ালো। অ্যালার্মের ধ্বনি কানে বেজে উঠতেই নিদ্রা কেটে গেল মিহির। আশপাশ তাকালো, মোবাইলে তো নেই, তাহলে অ্যালার্ম বাজলো কোথা থেকে? বেডের পাশে চোখ গেল ছোট ঘড়িতে, সেখান থেকেই শব্দ আসছে। অতঃপর মনে পড়ল স্নিগ্ধই তাকে রাতে দিয়ে গিয়েছিল, আর কঠিন গলায় সতর্ক বার্তা দিয়ে বলছিল, তাড়াতাড়ি উঠবা, দেরি করে ওঠা পছন্দ না আমার। বিরক্ত সূচক শব্দ বের করলো ও। 6:30 বেজে গেছে। ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখে স্নিগ্ধ কফির গ্লাস এক হাতে নিয়ে আর এক হাতে মনোযোগ দিয়ে মোবাইলে কিছু একটা স্ক্রল করছে। কপালে ভাঁজ ফেলল মিহি, বিড়বিড় করে বলল, এই লোকটা এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কেমনে? অতঃপর নিচে নেমে আসে মিহি। তার চেয়ে কিছু দূর পিছনে দাঁড়ালো সে। পিছনে কারোর অস্তিত্ব অনুভব করে ঘাড় ফিরিয়ে তাকালো স্নিগ্ধ। সামনে বসার জন্য সিট দেখালো। মিহি এক চেয়ার খালি রেখে অনেক দূরত্ব নিয়ে সামনে বসলো। কফি খেতে খেতে স্নিগ্ধ বলল, এতদিনে বোধহয় ঘরের পরিস্থিতি ঠান্ডা হয়েছে। মিহি বুঝলো কিছু একটা, তারপর বলল, আপনি বিরক্ত হচ্ছেন? অবৈধভাবে থাকছো, বৈধভাবে থাকলে একটা কথা ছিল। মুখের উপর শট করে বলে দিতেই চোখ বড় বড় হয়ে গেল মিহির। আর চোখে একবার তাকিয়ে নিজেকে আরো ভালোভাবে গুটিয়ে নিল। এ কথায় হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে গেল তার। স্নিগ্ধ মিহিকে দেখে মনে মনে ভাবল, আজকেও মনে হয় ভার্সিটি যাওয়া হবে না আমার। সময় গড়িয়ে যাচ্ছে। দিন মধ্যগতিতে এসে থামল। ঠিক সেই মুহূর্তে কল আসলো স্নিগ্ধের। ফোন স্ক্রিনে চোখ পড়তেই ভ্রু কুঁচকাল, তারপর রিসিভ করলো। হ্যালো। বলতেই অপর প্রান্তের কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। ফোন কেটে দিল। মিহি আসতেই স্নিগ্ধ ভারী রাগী দৃষ্টি নিক্ষেপ করলো ওর উপর। থতমত খেয়ে গেল ও। 2-3 বার পলক ফেলে ঠোঁট ভিজিয়ে বলল, কি হলো স্যার? কি আর হবে, তোমার বাবা ভার্সিটিতে পুলিশ নিয়ে আসছে আর ইনভেস্টিগেট করছে সবাইকে। তো ভাবলেশীন ভাবে বলে মিহি। এতে যেন তেলে বেগুনে জ্বলে ওঠে স্নিগ্ধ। চোয়াল শক্ত করে বলে, কি মেয়ে তুমি? সবার সন্দেহ আমার উপরই আসছে, কারণ তোমার বিয়ে যখন হচ্ছিল সেদিনই ছুটি নিয়েছিলাম আমি। এখনো রেগে গিয়ে অর্ধেকেই থেমে গেল স্নিগ্ধ। হাঁসফাঁস অবস্থা তার। মিহি কি করবে বুঝতে পারছে না। স্নিগ্ধ আবারও বলল, সব কিছুর মূল তুমি, এখন আমার যেতে হবে। সবকিছুর মূল তুমি। একথা মিহির কানে নিতরভাবে বাজতে লাগলো। কপাল কুচকালো বাজে ভাবে। বলল, তাহলে আপনি কি সবাইকে বলে দেবেন? যেতে লাগলো, কিন্তু মিহির এই বাক্য দাঁড়িয়ে পড়ল সে। উত্তর দেওয়ার মতো কিছু খুঁজে পেল না। একটু থেমে মিহি আবারও বলল, আমি আপনাকে বিশ্বাস করছিলাম স্যার। কপাল কুচকালো স্নিগ্ধ। ইমোশনাল ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে ও। বাঁকা হাসলো, পিছনে ফিরে তাকিয়ে বলল, আমি মোটেও ইমোশনাল না। আমি আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছি না, শুধু এতটুকু বলছি যে আমি আপনাকে বিশ্বাস করেছিলাম। এখন বোধহয় সেই বিশ্বাসটা আপনি ভেঙে ফেলবেন সবাইকে জানিয়ে। চোখের আকার ছোট করল সে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কিছু একটা উপলব্ধি করতে পারল। মিহিও দৃষ্টি সরালো না। সে ন্যায় একই দৃষ্টিতে তাকিয়ে রইল। স্নিগ্ধ মনে মনে বলল, ডেঞ্জারাস। সে আর কিছু না বলে বেরিয়ে গেল। তীব্র ভয় করছে মিহির। না জানে কি বলে তার স্নিগ্ধ স্যার। ভার্সিটি পৌঁছে অফিস রুমে ঢুকলো স্নিগ্ধ। সবার দৃষ্টি আকর্ষণ করল সে। রুগুল সাহেব আর চোখে গম্ভীরভাবে তাকালেন। ভিতরে ভিতরে গোপন নিঃশ্বাস ফেলল স্নিগ্ধ। শেম সাহেব বসতে বললেন। স্নিগ্ধ বসতেই শেম সাহেবকে কিছু বলতে সুযোগ না দিয়ে রুগুল সাহেব নিজেই প্রশ্ন করে বসলেন। 3 দিন আগে কোথায় ছিলেন? ঘরে। স্বাভাবিক হয়ে উত্তর দিল স্নিগ্ধ। আমার মেয়ে মিহিকে তো চেনেন? ও নিখোঁজ 3 দিন ধরে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। গভীর ভাব রেখে হালকা মাথা নাড়ল স্নিগ্ধ। সুবর্ণ সুযোগ পেয়ে স্নিগ্ধ প্রশ্ন করল। ও নিখোঁজ কেমনে হলো? কিছু সময় নিল রুগুল সাহেব। উত্তরও নিজেকে ভালোভাবে গুছিয়ে নিয়ে বলল, জানি না, সেদিন রুমে গিয়ে দেখি সে নেই। কুচকানো ভ্রু সোজা হলো স্নিগ্ধের। ধাঁচ ঘুরিয়ে বলল, বিয়ের মতো ছিল না?
চমকে তাকালেন রুগুল সাহেব। সেই প্রশ্নের উত্তর না দিয়ে গরম হয়ে গেলেন, শক্ত চোখে তাকিয়ে বললেন, প্রশ্ন করার দরকার আমার, আপনি দেখে আমাকেই প্রশ্ন করছেন। শেম সাহেব মাঝখানে বলে উঠলেন। থামেন। নীরব করে গেলেন রুগল। শেম সাহেব স্নিগ্ধকে প্রশ্ন করল, 3 দিনের ছুটি নিয়ে করেছিলেন কি? মাইগ্রেনের ব্যথার জন্য রেস্ট নিয়েছিলাম। মিহিও যেদিন নিখোঁজ সেদিন দেখি আপনিও নিখোঁজ। বাহ, কি সুন্দর কাকতালীয়। মেজাজ গরম হলেও হজম করার চেষ্টা করল স্নিগ্ধ। উল্টে জবাব দিলে সন্দেহ আরো বাড়বে এদের, তাই চুপই করে রইল। শেম সাহেব আরো কিছু প্রশ্ন করতে যাবে, সেই মুহূর্তে কল আসলো স্নিগ্ধের। স্ক্রিনে রোহিণী লেখা। কপাল ভারী কুচকালো, এই মুহূর্তে সে কেন কল করলো? শেমও রুগল সাহেবের এক পলক তাকিয়ে রিসিভ করলো। রোহিণী কান্নার আভা নিয়ে তড়ি ঘড়ি করে বলল, ভাই তাড়াতাড়ি আয়, আম্মু স্ট্রোক করছে। বলেই ফট করে রেখে দিল রোহিণী। বিমর্ষ হয়ে গেল মুখখানি, থম মেরে গেল স্নিগ্ধ। দ্রুত বেরিয়ে যেতে নিলে পথের কাঁটা হয়ে দাঁড়ালো শেম ও রুগুল সাহেব। প্রশ্ন করতেই স্নিগ্ধ এদের পাত্তা না দিয়ে দ্রুত গতিতে বেরিয়ে গেল।